জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাস মনে করি, কিন্তু দর্শক আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত হন, যাদের সাথে গল্প গান আড্ডা হয়ে থাকে। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছেন, তবে আজকে আমি সুপার ডুপার এক্সাইটেড, কারণ আজকে আমাদের সাথে অনেকগুলো গুণী মানুষ যুক্ত হয়েছে। তবে তার আগে একটা তথ্য আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের সাথে কিন্তু আপনিও যুক্ত হতে পারেন। অর্থাৎ আর ইউ ফেমাসের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে যে কোনো ধরনের মন্তব্য কিংবা প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের। তাদের কাছে আপনার সেই প্রশ্ন এবং মন্তব্য আমি আপনাদের হয়ে পৌঁছে দেব। তবে এই মুহূর্তে আমি আসলে যারা যুক্ত হয়েছে তাদেরকে জানাতে চাই যে কেন তারা যুক্ত হলো আর ইউ ফেমাসের আয়োজন, এবং নিশ্চয়ই আপনারাও দেখতে চান। আমাদের সাথে দর্শক যুক্ত রয়েছেন ভীষণ গুণী তিনজন মানুষ, আমার পছন্দের একজন মানুষ, আমি যার অনেক একটা বড় ফ্যান, দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে ক্ষণে ক্ষণে যার গান আমি শুনি, মাশা ইসলাম, সঙ্গীত শিল্পী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। হাই রেজা ভাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? এই তো ভালো। আপনাকে পেয়ে ভালো লাগলো মাশা, থ্যাংক ইউ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ। দর্শক, আমার মনে হয় যে আপনারা নিশ্চয়ই একটু রিকল করতে পারবেন যে মানুষটি আসলে দারুণভাবে নিজের কাজের মাধ্যমে নিজের জায়গাটা পাকাপোক্ত করছেন, এবং একই সাথে এই মানুষটির প্রথম কাজ, তারপরে হচ্ছে প্রথম কাজের পরে মনে হয় আর ইউ ফেমাসেও এসেছিলেন, এবং আজকে দ্বিতীয়বারের মতো, এবং তাকে পেয়েও আমি আজকে খুবই ভালো লাগছে আমার। আমাদের সাথে যুক্ত রয়েছেন মন্দিরা চক্রবর্তী, অভিনয় শিল্পী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? খুবই ভালো আছি। আপনার ভালো ভালো অনেকগুলো কথা আমরা শুনতে চাই, ভালো কাজের কথাগুলো আসলে শুনতে চাই। এবং এই যে ভালো কাজটি বললাম, ভালো কাজটি অনবরত এবং নিরবিচ্ছিন্নভাবে কোনো না কোনো মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা থেকে করতে থাকেন। তেমনই একজন মানুষ মিঠু খান, নির্মাতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন মিঠু ভাই। আমাদের এই আয়োজনে একটা কমন প্রশ্ন থাকে, আমি আপনাকে কমন প্রশ্নটা খুব বিনয়ের সাথে করতে চাই। আর ইউ ফেমাস? ইয়েস। কেন? আমি হিউম্যান বিং। আচ্ছা, জোশ। এবং আমরা এই আয়োজনের শুরুতে একটা তথ্য শেয়ার করি যে আমরা মনে করি ফেমাস একটা রূপক শব্দ, এবং এটা সবাই ফেমাস। এই পৃথিবীতে আসা প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, সবাই কোনো না কোনোভাবে তাদের কাজের মাধ্যমে এই পৃথিবী কিংবা পার্টিকুলারলি আর যদি ছোট করে বলি যে বাংলাদেশকেও তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা হচ্ছেন বাংলাদেশ, যারা প্রতিদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মন্দিরা, আর ইউ ফেমাস? Yeah, of course I am. জোশ, এই জোশটাই থাকা উচিত, এবং পুরো ক্যারিয়ার জুড়ে যেন এই জোশটা থাকে যে ইয়াস আই এম ফেমাস, এবং আমি এই কন্ট্রিবিউশনটা বাংলাদেশের জন্য রাখছি। কিন্তু কেন, আমাদের দর্শকদের জন্য একটু এক্সপ্লেনেশন দেন, কেন ফেমাসটা কেন মনে করছেন নিজের জায়গাটাকে? আমি মনে করছি না আসলে, কারণ দুটো ফিল্ম অলরেডি করে ফেলেছি। আচ্ছা, সো আমার যে দর্শকরা আছে যারা আমাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসে, তারাই আমাকে এটা চিন্তা করতে বাধ্য করেছে যে আই এম ফেমাস। তো এখন আমি এটা প্রতি ক্ষেত্রেই বুঝতে পারি। ইয়েস, ইউ আর। এবং আরেকজন ফেমাস মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, মাশা ইসলাম। আমি যদি মাশাকে এই প্রশ্ন করি, আমার ধারণা অনেকে সোশ্যাল মিডিয়াতে আমাকে জিজ্ঞেস করবে, কেন ভাই আপনি এটা কি জিজ্ঞেস করছেন মাশাকে? মাশা, আর ইউ ফেমাস? আসলে ফেমাসের মাপকাঠিটা কি আমার জানা উচিত। ফেমাস আসলে এটা ওইটা যেটা বললাম যে মাপকাঠি নেই, তো আসলে আমাদের এটা সাবজেক্টিভ। সো আই থিংক ফেমাস না হলে আমাদেরকে ডাকতেন না এখানে। সো এক্স্যাক্টলি আপনারা ফেমাস বলেই আসলে আমরা ডাকি। হ্যাঁ, সো ফেমাস মানুষকে ডেকে ডেকে জিজ্ঞেস করি আপনারা কি ফেমাস, আপনারা কি ফেমাস। সো এটা একটা ভিন্ন বিষয়। আমাদের একটা বিষয় হচ্ছে যে দর্শক, আপনারা দেখেছেন খুবই অপ্রত্যাশিতভাবে হয়েছে ব্যাপারটা, একভাবেই প্রত্যাশিত ছিল না। আমরা সবাই আজকে নীল পরে এসেছি, আমরা নীল বিষয়ক আলোচনা করবো, এবং নীল বিষয়ক আলোচনা করতে গিয়ে মনে হলো যে আচ্ছা, মিঠু খান যিনি আসলে অনেক কাজ করেন, আমরা একটু আগে বলছিলাম যে কাজের মাধ্যমেই বাংলাদেশকে অনন্যভাবে পরিচয় করিয়ে দিয়ে যায়, তেমনই একটি কাজ নীল চক্র। মূলত আমরা একটু আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের কথা বলছিলাম, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ডিসঅর্ডার হয় আমাদের লাইফের ক্ষেত্রেই, তেমনই একটা ডিসঅর্ডার বা ঘটনাই কিন্তু আসলে নীল চক্রের একটা যে স্ক্রিপ্টিং কিংবা
চলমান চিত্র বা চলচ্চিত্র যেটাকে আমরা বলি সেটি মিঠু ভাই কেমন সাড়া পাচ্ছেন? আমরা মন্দিরের কাছ থেকে একটু করে আমি শুনেছি, মন্দিরা বলেছেন যে 2টা সিনেমা করেছি এবং তিনি যেমন ফিডব্যাক পাচ্ছেন সেটা ইতিবাচক। আপনার কাছ থেকে শুনতে চাই। আমার কাছে প্রত্যেকটা সিনেমার টার্গেট অডিয়েন্স থাকে। আমার টার্গেট অডিয়েন্স ছিল বাবা মা এবং এই জেনজি জেনারেশন। তো জেনজি জেনারেশনের জায়গা থেকে এবং বাবা মার জায়গা থেকে যেই রেসপন্স আর যেই ফিডব্যাক, আমি তো কয়েক জায়গায় আপনারাও দেখে থাকবেন অনলাইনে যে এই নিউজগুলো আছে যে বাবা মারা বলতেছে এমন একটা সিনেমা সবার দেখা উচিত, এবং একটা ফাদার বলছে যে এটা প্রত্যেকটা উপজেলায় দেখানো উচিত, আরেকটা মাদার বলছে যে প্রত্যেকটা স্কুল কলেজে দেখানো উচিত। মানে এই যে এইটা আমার এইটাই হচ্ছে আমার অডিয়েন্স যে টার্গেট করা, সেটাকে আমি একটা জায়গায় নিয়ে গেছি। তার মানে অ্যাওয়ারনেসের জায়গাটা আমি পারছি অ্যাচিভ করছি। মিঠু ভাই, আমরা যতটা সহজ করে আসলে এই সিনেমাগুলোর কথা বলি, আপনারা যত কষ্ট করে আসলে তৈরি করেন, সেটির পরে সেটিকে রান করা এবং তারপরে আপনারা একটা বিশাল অর্থলগ্নি করেন, সেই অর্থটা আবার উঠে আসা, সেটাও আসলে দিন শেষে সবই তো আসলে রুটি রুজির সাথে জড়িত। সেই বিষয়গুলো নিয়ে আমি একটু জানতে চাইবো বিস্তারিতভাবেই আপনার কাছ থেকে। আপনি নিশ্চয়ই সেই ইনসাইটসগুলো আমাদেরকে দিবেন। তবে মন্দির, আপনার কাছে একটু জানতে চাই কেমন হলো? আপনি বলছিলেন খুব দর্শক সাড়া পাচ্ছিলেন। আমি আরও স্পেসিফিক করতে চাই, আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখছি বিভিন্ন হলে গিয়ে আপনি দেখছেন দর্শকদের অভিব্যক্তি, একটু জানতে চাই বিস্তারিত আপনার মাধ্যমে। মানে ঈদের দিন তো রিলিজ হলো, তারপরে বেশ টানা চলছে নীলচক্র। তো দর্শকের আসলে হিউজ পরিমাণ একটা রেসপন্স পেয়েছি। প্রত্যাশা ছিল অবশ্যই যে ভালো কিছু হবে, কিন্তু যেটা হয়েছে এতটাও সুন্দরভাবে যে হবে, যে দর্শকরা তো নাইসলি ওয়েতে আমাদের গল্পটাকে প্রাধান্য দেব, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে তারা কথা বলছে, কাহিনী তাদের ভালো লেগেছে। এবং আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যখন সিনেমা শেষে দর্শকের প্রতিক্রিয়া জানতে চায় জার্নালিস্টরা, তখন বলেছে অনেকে এসে যে সরকারের কাছে তারা রিকোয়েস্ট করতে চায় আমাদের সিনেমাটা যেন পুরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, স্কুল, সব জায়গায় যেন দেখানো হয়। তো থাকে না, দিন শেষে তো আমি আর্টিস্ট, আমি একটা কাজ করেছি, তো দর্শকের যেই ভালোবাসা পাচ্ছি আমি ডে বাই ডে, এটাই তো আমার প্রত্যাশা ছিল, আশা ছিল। সো আমার মনে হয় যতটুকু চেয়েছি আমি তার থেকে অনেক বেশি পেয়েছি। খুবই ভালো লাগলো, প্রত্যাশা এবং প্রাপ্তির গল্প। মাসার কাছে জানতে চাই প্রত্যাশা এবং প্রাপ্তির গল্প। তার আগে একটা টুইস্ট বলি। এই আমরা যেমন অপ্রত্যাশিতভাবে নীল পড়লাম, আমাদের সাথে যুক্ত হওয়া সারথীরা দর্শক অপ্রত্যাশিতভাবে যাদের নামের প্রথম অক্ষরটি হচ্ছে ম, মাসা, মন্দিরা এবং মিঠু। এটা অপ্রত্যাশিতভাবে যদিও, কিন্তু এই অপ্রত্যাশিত ময়ের জায়গায় আমি একটু পথে যেতে চাই, সেটি হচ্ছে প্রত্যাশা এবং প্রাপ্তি। মাসা, তার আগে আরেকটা কথা বলেন, মন্দিরার প্রথম সিনেমায় যে গানটি ছিল সেটিও আপনার, সেটিও খুব বেশি ভাইরাল হয়েছে, সবার পছন্দ, এবং আমরা যখন অনেকে আমরা থাকতাম নিজেরাও এই গানটি চালিয়ে চালিয়ে রাখতাম। আবার একটি গান গাইলেন, সেটিও মোটামুটি খুবই ভালো লাগলো, খুবই স্বাচ্ছন্দ্যে, এত সফট টিউনিংয়ে এত দুর্দান্ত লাগে শুনতে। মানে আপনি কি ওনার জন্যই গান গান? আই এম সো গ্ল্যাড যে আমরা ওর দুটো মুভিতেই আমার গান গাওয়া হয়েছে। আমরা কথা বলছিলাম কাজল রেখাতে আমাদের কথা হয়েছিল, তারপর নীলচক্রের প্রিমিয়ারে কথা বলছিলাম, যে মন্দিরা বলছিলেন যে শি সো হ্যাপি যে আমি দুইটা তার সিনেমা হয়েছে, দুটো সিনেমাতেই আমার গান। I'm so happy as well যে এটা কি প্রত্যাশিতভাবেই ছিল? মানে না না, of course not, এটা না না না, এটার একটা আমি এটাই বললাম যে এই প্রোগ্রাম শুরুর আগে বললাম একটা সিক্রেট বলবো, সেই সিক্রেটটা আমি একটু আজকে ইমন সাহা বিষয়ে রিভিল করতে চাই। আচ্ছা আচ্ছা, জি অবশ্যই শুনতে চাই। ইমন সাহা প্রথমে বলল যে এটা মাশার বিষয়, হ্যাঁ মাশা বিষয়, যে এই গানটা কে গাইবে। এই গানটা 3 মাস ধরে শুধু টিউনি হচ্ছে। তো ইমন শাহ তখন ফ্লোরিডাতে থাকে, সেখান থেকে একটা টাইম আমাদের সাথে ম্যাচ করে না, তো আমাদের রাত্রি হয়ে যায় ওনার সাথে কথা বলতে বলতে। তো উনি কয়েকটা নাম বলছে, আমি তো মাসা থেকে নড়িই না, আমাকে নাড়াইতেই পারতেছে না। বলছে মাসার মধ্যে কি পাইছেন? আমি বললাম কিছু না, এটা ও গাইলেই বেটার করবে। তো কয়েকবার ইমন শাহ নক দিছে, তো মাসার কোনো রেসপন্স নাই। আচ্ছা, তো আরো বিরক্ত হচ্ছে, এই যে নতুনদের নিয়ে একটাই সমস্যা, তারা রেসপন্স করে না। তারপরে সে আবার 2-3টা নাম বলে, আমি বলছি না ওইটাই। তা আমার প্রডিউসার আমার সাথে একমত ছিল যে না মাসাই করবে। তো ফাইনালি রেকর্ডিং এর দিন মাসা গিয়ে বের হয়েছে, ফাইনালি রাত্রি ইমন শাহ আমাকে ফোন দিছে,
ভাই মাশা কি গাইলো কি গাইলো। তারপরে ওর মধ্যে আরো কিছু প্রজেক্ট বোধহয় পরবর্তীতে কোনো কিছু করছে বা ওয়াও, আমি এই কাহিনী জানতাম না। মাশা কি গাইলো? কাহিনী ছিল এটা। মাশা কি গাইলো? মাশা কি জানি গাইলো? না আসলে। হ্যাঁ মানে এটা হঠাৎ করে তো হলো, ইমন দাদা আসলেন, কন্ট্যাক্ট করলেন। আমি কিন্তু জানি না ইমন দাদা আমাকে কন্ট্যাক্ট করেছেন, আমি আই থিঙ্ক আগের গুলো দেখিনি, আমার নজরে আসেনি। কিন্তু যখনই দেখেছি ইমন দাদার সাথে আমার কথা হয়েছে, তারপরেই তো গানটাতে আমরা অনবোর্ড হলাম, গেলাম আমরা গানটা নিয়ে একটু ব্রেইনস্টর্মিং করলাম, কথা বললাম, অ্যান্ড দেন রেকর্ডিংয়ে চলে গেলাম। সো ওই একদিন দুই দিনেই রেকর্ডিংয়ে চলে গেলাম। এই এমন কি হয় এন্ড যে দেন গানটার জন্য অপেক্ষা করছিলাম, কারণ গানটা 1.5 বছর আগে আমরা রেকর্ড করেছিলাম। আচ্ছা, সো উই ওয়্যার লাইক ওয়েটিং যে আচ্ছা কখন বের হবে গানটা। সো এই ঈদে বের হলো। সো তাহলে একটা তারপর প্রত্যাশা আরেকটু অ্যাড ছিল। করি আমি একটু জি, ছোট্ট। জি, জি। এটা হচ্ছে যে তারপর ইমনের গানের পরে ইমন সাহা বলতো যে মিঠু ভাই আমি 300-400 গান সিনেমার গান করছি, 300-400 ফিল্মে, তো সব গান থেকে যায় না, এই গানটা থেকে যাবে একদম বলছে আর কি। তারপর ফাইনালি আসলে যেই সুরে আমরা একটু সে মাশার একবারে কাছ থেকে শুনি। মাশা, আপনি বলছিলেন যে অপেক্ষা করছিলেন, তার মানে একটা প্রত্যাশা ছিল যে কখন আসবে এই গানটা নিয়ে। জি, জি, জি। আপনি আপনার পছন্দের যারা আপনাকে যারা পছন্দ করেন তাদের জন্যই হয়তো অপেক্ষাটা করছিলেন যে আমার অবশ্যই, দর্শক, আমার অডিয়েন্স যারা রয়েছেন, জি, জি। শ্রোতা যারা রয়েছেন তাদের জন্য আরো একটা গান, হ্যাঁ, হ্যাঁ। সেটা যদি একটু বলতেন ছোট করে। মানে যেহেতু একটা সুন্দর গান হয়েছিল, সো অপেক্ষা করছিলাম যে কবে রিলিজ হবে, কারণ দর্শকদের শোনার তো ইচ্ছা করছিল। কিন্তু বুঝিনি আসলে মানে গানটা যে এত পছন্দ আচ্ছা। করবে মানুষ, আমি আসলেই আমি একদম ইট ওয়াজ আনএক্সপেক্টেড। সো থ্যাংক ইউ মানে মিঠু ভাই, ফাইনাল আউটপুটটা শোনার পরে যখন আমি পাঠাইলাম তখন কেমন লাগছে আসলে, মাশার ফিলটা কেমন ছিল? আউটপুটটা আসলে আমি অনেক পরে এসে শুনেছি, মানে নীলচক্র রিলিজ হওয়ার ঠিক আগে আগে আমি গানটা পাই আমার হাতে। আচ্ছা সো তখন আমি একদম ফাইনাল মিক্স এন্ড মাস্টার যেই ফাইলটা ওটা শুনি। আচ্ছা মাশা, আমার একটা ছোট প্রশ্ন, আপনি সিনেমা দেখেন? Of course, I'm a film enthusiast, so আচ্ছা, সিনেমা I love দেখেন। cinema. এই নীলচক্র দেখেছেন পুরোটা? হ্যাঁ হ্যাঁ, আমি ওই দিন আমরা প্রিমিয়ারে একসাথেই গেলাম, দেখছি, একসাথেই দেখেছি আমরা আর সবাই কি মিলে কি বসে। সিনেমা দেখেছেন এই ঈদে? আমি তাণ্ডব দেখেছি এবং আমি আচ্ছা। উৎসব দেখেছি। বাহ, দুটোই দুর্দান্ত সিনেমা, অ্যান্ড স্পেশালি উৎসব নিয়ে আই ওয়াজ মাইন্ড ব্লোন উৎসব দেখে। নীলচক্র তো আমাদের সিনেমা, আমরা দেখলাম একসাথে বসে। মাশা, আমি আপনার কাছ থেকে আরো একটু বিস্তারিতভাবে জানতে চাইবো যে প্লেব্যাকে যে দীর্ঘ সময় ধরে আমরা যদি বলি একটা বড় ধরনের সংকট চলছে, মানে স্থিতিশীলতা, মানে আমরা কনাপার কথা বলতে পারি, কোনালাপার কথা বলতে পারি, ওনারা হয়তো একটা জায়গাতে নিয়ে গেছেন, জি। কিংবা এইটা দীর্ঘ সময় ধরে যে একটা স্থিতিশীল অবস্থা, এইটা না কখনো হয় না। এটা দীর্ঘ, তারও আগে যারা সিনিয়ররা ছিলেন ওনাদের পরে একটা বড় ধরনের গ্যাপ ছিলেন। এখন কোনালাপা কিংবা আমরা যদি কোনালের কথা বলি, ওনারাও একটা চেষ্টা করছেন, কিন্তু সেটা আসলে সংঘবদ্ধভাবে আমাদের ইন্ডাস্ট্রির জায়গাটা যে শক্ত একটা প্রতিষ্ঠিত ভিত দাঁড় করানো, সেইটা না হয় নাই কখনো কখনো মনে হয়েছে। আপনার কাছে কেমন মনে হয় সেটা জানতে চাইবো, এবং সেটার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই একটা অবদান রাখতে চাইবেন, সেটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাইব। মন্দিরা, নানান প্রশ্ন অভিব্যক্তি আপনি তো পাচ্ছেন, আমি একটু জানতে চাইবো এমন কোনো মজার একটা অভিব্যক্তি কোনো দর্শকের কাছ থেকে বা ভালো লেগেছে যে আমি এটা আমার স্মৃতির যে বাক্সটা আছে আমি বাক্সটাতে রেখে দিতে চাই অ্যাটলিস্ট 50 বছর। ও মাই গড, না মানে ওরকম প্রচুর- হয়নি? না ওরকম হয়নি বলতে, মাত্র তো দুটো সিনেমা করেছে, এখন না, আমি এই রিঅ্যাকশনটা মানে আর রিঅ্যাকশন তো খুবই দুর্দান্ত পেয়েছি, এটা বলতে পারি আমি। কারণ কাজল রেখাতেও যখন আমি করেছিলাম, দর্শক আমাকে যেভাবে মানে অ্যাকসেপ্ট করেছিল এবং যে অনেক ভালো বলেছে, যেটা আমি আশাই করিনি, তো এবারও সেমই হয়েছে। আসলে আমি জানি না, মনে হয় আমি নিজেকে ভীষণ লাকি মনে করি আচ্ছা। যে অল্প একটু কষ্ট করলেই হয়তো অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আমি, মানে অতিরিক্ত কষ্ট হয়তো আই থিঙ্ক করতে হচ্ছে And না you are আমার। so beautiful in কাজল রেখা। হ্যাঁ। থ্যাংক ইউ। সো এইটাই একটু ব্যাপারটা হচ্ছে যে আমি তো যখন ছোট পর্দায় কাজ করেছি টুকটাক, তখনও আমার সাথে এরকম ঘটেনি, এবং বড় পর্দায় যখন আমি আসলাম তখন ব্যাপারটা হলো যে দর্শকের প্রতিক্রিয়া আমাদের দুজনকে নিয়ে, আরফিন শুভ এবং মন্দিরাকে নিয়ে আমি যেটা দেখলাম, এটা আমার জন্য একটু বিয়েও দিয়ে আমি আসছি ওই প্রসঙ্গে। তো এটা আমার আমি কাছে আসছি এই প্রসঙ্গে। একটু নতুন ছিল, একদমই নতুন ছিল যে এরকমও হয় ব্যাপারটা, আচ্ছা। মানে দর্শকরা যে ক্রেজি ভাবটা দেখিয়েছে।
তো ওটা আমার কাছে একদম নতুন লেগেছে যে কিন্তু মিঠু ভাই কেন আপনাকে নিলেন? আপনার মনে হয় কি কারণে? আপনি খুব ভালো নাচতে পারেন এই জন্য? যেহেতু ক্যারেক্টারটা, আমি পুরোটা বলছি না, যেহেতু ক্যারেক্টারটা একটু নৃত্যশিল্পীর চরিত্রায়ন, সেটির জন্য কি না, কারণ মনে নায়িকা হয়? তো আমাদের দেশে প্রচুর আছে, জি। প্রচুর সুন্দরীদের অভাবও নেই, ট্যালেন্টেড পারসন আমাদের চারপাশে আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে বেসিক্যালি নাচটা পারি। আচ্ছা। এবং শুধু নাচ বলে না, মানে আমি বেসিকটা জানি, আমি কত্থকের একজন শিল্পী, নৃত্যশিল্পী। So আমার মনে হয় যে এই জন্যই ক্লাসিক ক্লাসিক, রাইট। ক্লাসিক। তা আমি তখনও বলেছিলাম মিঠু ভাইকে, যখন আমার সাথে মিটিং করছিলাম, মিঠু ভাই অনেকে প্রত্যেকটা নায়িকা নাচতে পারে, আমি কেন? তখন বললো যে না, সবই তো ক্লাসিক্যাল পারে না, সবই নাচতে পারে। নাকি মিঠু ভাই আসলে আপনাকে একটা চান্স দিল যে আপনার আসলে কোনো না কোনো সময় আপনি গণমাধ্যমে বলেছিলেন যে আপনার ক্রাশ হচ্ছে গিয়ে আরফিন শুভ, এবং সেইটার একটা ওই পর্যন্ত আমি সুযোগ, জানতাম না। মেলবন্ধন কি মিঠু ভাই ঘটিয়েছে ইচ্ছা করে? আমার মনে হয় না মিঠু ভাই এটা জানতো বলে। ও আচ্ছা, হ্যাঁ, জানতেন আপনি? না, জানতো না। অপ্রত্যাশিতভাবে আমাদের আজকে ওই সেটের যে মতো। একটু আগে বলেছে আমার ভাগ্যটা ভালো। আচ্ছা, একটু আপনার কাছে ফিরতে চাই, সেটি হচ্ছে যে আমি আসলে সিনেমাটা কেন টাকা খরচ করে দেখব? ওকে, গুড কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে প্রত্যেকে সিনেমা দেখতে পছন্দ করে। তার আগে একটা ছোট্ট ব্যাখ্যা কি দিবেন কি? কেন আমি আপনাকে রাইমা ডাকলাম? কেন ডাকবেন না? আমি তো নীলচক্রের রাইমা। ওকে ইয়া। ওকে, তো আমার কাছে মনে হয় যে যতগুলো ফিল্ম বেরিয়েছে এক একটা জনরার, তো সবার টেস্টও সেম নয়। আর আমাদের গল্পটা একদম ভিন্ন প্যাটার্নের। আপনি কখনো আমাদের সিনেমা যখন আপনি দেখা শুরু করবেন এবং শেষ অবধি আপনি আমাকে এসে বলবেন না, মন্দিরা আপনার এই সিনটাতে বা আপনার এই সিনেমার এই সিকোয়েন্সটা বা এই গানটা বা এই শর্টটা বা আমি অন্য কোথাও থেকে আগের কোনো সিনেমাতে বা কোথাও একটা পেয়েছি, আপনি যা দেখবেন পুরোটা নতুনত্ব, কোনো কপি পেস্ট নেই, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের গল্পটা পুরো বাংলাদেশের গল্প। জি। বাংলাদেশে আপনার চারিপাশে যেটা ঘটছে, ঘুম থেকে উঠে আপনি সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো পাচ্ছেন, একদম। আপনার হচ্ছে এই সময় ছেলে মেয়েদের লাইফ নিয়ে যেগুলো হচ্ছে, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া হয়রানির শিকার হচ্ছে সাইবার বুলিংয়ের মাধ্যমে, জি। এবং যারা খুব আপনার কম টাইমের মধ্যে ফেম পেতে চায়, সেলিব্রিটি হতে চায়, ইন এ গুড ওয়ে অর ব্যাড ওয়ে, হোয়াট এভার ইট ইজ। তো প্রত্যেকটা মানুষের আমার কাছে মনে হয় যে সিনেমাটা দেখা উচিত, এবং আমার মনে হয় ফ্যামিলি নিয়েই দেখা উচিত, শুধু আপনি নয়, ফুল ফ্যামিলি নিয়ে দেখা উচিত, যে আপনারও একটা শিক্ষা হবে এবং আপনিও জানতে পারবেন ওকে ফাইন, আমার ভাই বোনকে, আমার ছেলে মেয়েকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। So আমার মনে হয় যে ওয়াই নট, কেন দেখতে যাবেন না? একদমই তাই, অনেক নতুনত্ব আছে এবং সেটা আমরা দেখলাম। একটু সম্পূরক ই করি আর কি, জি, যুক্ত করি, প্রচারণায় সেটা কিন্তু হচ্ছে একটা যে- নতুনত্ব দেখলাম আমরা, দর্শকদেরকে আকৃষ্ট করতে প্রচারণাও ধারণাটাও একটু নতুন ছিল, সেটা নিয়ে কথা বলবো। রাইমা জি, আপনি একটু আমি বলতে যুক্ত চাইলাম করতে যে ও চাচ্ছেন। যতটুকু তথ্য দিল তার সাথে একটু অ্যাড করে দিই, যে এই যে ভাইরালের নেশায় যে এই জেনারেশন ছুটতেছে, তার পেছনে যে ফাঁদ, ওই ফাঁদের গল্পটা ওইখানে খুব স্পষ্ট করে দেওয়া আছে, যার কারণে গার্ডিয়ানরা বুঝতে পারতেছে যে শুধু ভাইরালের নেশায় ছুটতে হবে না, তুমি ফাঁদের মধ্যেও পড়তে পারো। জি। তো তুমি ডিস্ট্রয় হয়ে যাচ্ছ, তোমার ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। জি, এই মেসেজটা খুব স্ট্রংলি এটার ভেতরে আছে। কিন্তু মেসেজটা যখন আপনি দিতে চান, মানে সিনেমার মধ্য দিয়ে, সিনেমা তো একটা শিল্প এবং খুবই প্রভাবশালী একটা শিল্প বাংলাদেশের ক্ষেত্রে। সমাজের আয়নাও বলা হয়। একদমই তাই, এবং যে কোনো ক্ষেত্রেই আপনি যে কোনো দেশকে বুঝতে চাইলে আমরা সবসময় বলি যে আমি হয়তো বলিউডে গিয়ে অনেকদিন থাকিনি, আমি হয়তো অনেক ভিন্ন দেশে যাইনি, কিন্তু তাদের সিনেমাগুলো দেখেছি, এবং ফলে তাদের ওই যে সংস্কৃতি, কালচারটা, সেটা সম্পর্কে আমার স্বাভাবিক বা যেই ধারণা, সাধারণ যে ধারণা, সেটি আসলে তৈরি হয়েছে। ফলে সিনেমা নানান কারণে গুরুত্বপূর্ণ। সেই সিনেমা যখন আপনি দর্শকের কাছে পৌঁছে দিতে চান মিঠু ভাই, তখন কি আসলে বাংলাদেশের ক্ষেত্রে কোনো বাধাপ্রাপ্ত হন? এটা কি স্বাভাবিক? বাধাপ্রাপ্তের জায়গাটা আসলে এত সূক্ষ্মভাবে আসে, ওই পর্যন্ত কে বাধা দানকারী তাকে পর্যন্ত আপনি রিচ করতে পারবেন, সেটাই একটা কিন্তু আপনি নীলচক্র। ওই আবহাওয়াটা দেখলে বুঝে যাবেন আচ্ছা, যে কারা কি করতেছে বা কি করতে চায়। আপনি কি এই নীল চক্রটা নিয়ে একটা সিনেমা বের করতে পারেন, তৈরি করতে পারেন? সরি, এই নীল চক্রটা, যে চক্রটার কথা বললাম, যে এই ফিগারটাই অদৃশ্যমান থাকে, কে বা কারা যে আসলে সেখানে বাধাপ্রাপ্ত হয়, That এটা would নিয়ে be কিন্তু একটা interesting. সিনেমা তৈরি করতে যে পারেন। সিনেমার পিছনে যে সিন্ডিকেটটা তৈরি হয়ে আছে, এক্স্যাক্টলি। তো ওটা নিয়ে একটা সিনেমা বানানো যেতে হ্যাঁ। পারে। এটা আসলে কি বলা
কি হবে? কেন ঠিক হবে না? সবকিছুই তো সিনেমা, অঞ্জন দত্তের সেই সিনেমা সিনেমাকে আসলে আপনি বললেন না যে আমরা- কেন আমরা- সিনেমাটা, সরি মিঠু ভাই জি, ইন্টারাপ্ট মানে করলাম, যে আপনি বললেন যে কেন সিনেমা দেখা উচিত। জি। আমার কাছে মনে হয় যে কোনো সিনেমা বানানোর পিছে যেই এফর্টটা যায় পুরো টিমের, জি। তারা অনেক কষ্ট করে একটা সিনেমা বানায়। অবশ্যই। এবং আমাদের বাংলাদেশে সিনেমার আই থিংক প্রোগ্রেস হচ্ছে আস্তে আস্তে। জি, ইতিবাচকভাবে। অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে, অনেক কষ্ট করে এক একজন সিনেমা বানাচ্ছেন। তো আমাদের অডিয়েন্স হিসেবে বা আমরা কলিগস পিয়ার্স হিসেবে আমাদের দায়িত্ব বোধ থেকে এটাকে promote আমাদের এনকারেজ করা উচিত, অ্যাটলিস্ট দেখা উচিত যে আসলে কি হচ্ছে, কেমন হচ্ছে। এটা ক্রিটিসিজম হোক, Right. এটা পজিটিভ হোক, যে কোনো ফিডব্যাক আমাদের খারাপ আসলে হোক, দেওয়া উচিত। বলেন আপনি। অ্যাবসলিউটলি। জি। আরেকটা হচ্ছে যে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চাটা শুদ্ধতার মধ্য দিয়ে হওয়া উচিত। সেইখানে শুদ্ধতা যদি ব্যাপারটাও এখন একটা আমরা আপেক্ষিক যেই জিনিসটা ব্যাপার। পাই আসলে জি। কি এটা কি ঠিক? এই চর্চাটা তো ঠিক না। জি। কারণ কালচারাল শিল্প সাহিত্য এগুলো পুরোপুরি একটা মানুষকে বিল্ড করে। সেই বিল্ডে যদি শুদ্ধতা না থাকে তাহলে কিভাবে একটা মানুষের মেন্টালিটি থেকে শুরু করে সে শুদ্ধভাবে ওই জিনিসটা গ্রো করবে কিভাবে তার ভেতরে? এটা আসলে অনেক আমরা দেখতেই পাই আসলে, যার না, কারণে শুদ্ধতায় আসলে স্থিতিশীলতাও থাকা দরকার, যেটা নিয়ে আমি মাশাকে জিজ্ঞেস করেছিলাম যে স্থিতিশীলতা আমরা দেখেছি যে আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ওনারা দীর্ঘ সময় ধরে প্লেব্যাক করেছেন, এত জনপ্রিয়, এত জনপ্রিয় শুধুমাত্র আমাদের দেশে না, উপমহাদেশেই কিন্তু তারা জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন। এবং তার পরবর্তী সময় একটা বিশাল সময় সেই জায়গাটা শূন্য ছিল, শূন্য স্থানটা পূরণ করতে পারেননি। তারপরেও দর্শকদের প্রত্যাশায় হয়তো আমরা যেই দুজনের কথা বললাম, যে আমি আরও একজনের কথা বলা উচিত অবশ্যই, ন্যান্সি আপা, কোনাল আপা এবং কনা আপা, ওনারা একটা বিশাল সময় ধরে কন্ট্রিবিউট করে যাচ্ছেন বাংলা সিনেমায়। এরপরে কি মাশা, আমার কি মনে হয় যে এরপরে তো আবার একটা শূন্যতা তৈরি হতে যাচ্ছে, তেমন কেউ নেই, সেক্ষেত্রে কি আমাদের মাশা আছে? ভাই এটা আপনারা বলবেন, এটা আসলে আমি আচ্ছা। বলতে পারবো না। কিন্তু নিজের ইচ্ছাটা থাকতে হবে অবশ্যই। ইচ্ছা সবারই থাকে, স্বপ্ন সবার থাকে। খুব কঠিন প্রশ্ন করেছেন, আমি খুব সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আগেকার মানে আগের সময় আর এখন সময় তো সেম না। আমাদের আগের অডিয়েন্সের টেস্টটাও সেম না, এখনকার অডিয়েন্সের টেস্ট সেম না, তাদের ধৈর্যটাও সেম নেই, তাদের লিসনিং পাওয়ারটাও সেম নেই। সো প্রত্যেক এরার সাথে সবকিছু বদলায়, তো ওই হিসাবে চ্যালেঞ্জেসও বদলায়, রাইট, সবভাবে অনেক কিছু বদলায়। সো আমাদের আই থিঙ্ক ভালো কাজ, যে কোনো ভালো কাজ সব সময় মনে থাকে সবার, এটা টাইমলেস হয়ে থাকে। সো আই থিঙ্ক উই শুড ওয়ার্ক অন জাস্ট গুড ক্রাফট, দ্যাটস মাই বিলিফ। এবং শূন্যতার কথা যেটা বললেন, একটা না একটা সময় তো ধরেন এখন যেটা হচ্ছে সেটা আই থিঙ্ক আমরা 20 বছর পর গিয়ে আমরা লুক ব্যাক করে দেখতে পারবো যে আচ্ছা তারা সেই সময় ভালো কাজ করে গেছেন, বা 20 বছর ধরে তারা রুল করছেন, বা তারা ভালো কাজ আমাদের দিয়ে যাচ্ছেন। এটা হয়তো এখন আমরা ইভ্যালুয়েট করতে পারবো না। সো আমরা ধরেন যেই লেজেন্ডারি শিল্পীদের আমরা কথা বলছি, ওনারা কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদেরকে কন্ট্রিবিউট করে যাচ্ছেন, এবং এই কারণে আমরা তাদের কথা এবং তাদেরকে আমরা লুক আপ টু করি এখন। সো এখনকার কথা হয়তো আমরা আরো পরে গিয়ে আমরা জানতে পারবো যে আসলে কে কীরকম ভালো কাজ আমাদেরকে দিচ্ছে, কারা কতটুকু কন্ট্রিবিউট করছে, অডিয়েন্সদের কাছে কারা কিভাবে সুন্দরভাবে পৌঁছিয়েছে, এবং কতটুক মন জয় করতে পেরেছে, ইউনো। সো আই থিঙ্ক এটা সময় বলবে। সময় বলার আগে আপনার কাছ থেকে আমি আরেকটা জিনিস শুনতে চাই মাশা, সেটি হচ্ছে যে আপনি একটু আগে যখন বললেন যে আপনার শ্রোতাদের এক এক সময়ের এক একটা সময়ের এক এক ধরনের টেস্ট থাকে, আপনি সেটাকে প্রাধান্য দেন। আপনি যখন প্লেব্যাক করেন, যখন সোশ্যাল মিডিয়াতে লাইভ করেন, যখন কনসার্ট করেন, তখনই নিশ্চয়ই সেটাও বোঝার চেষ্টা করেন। মিঠু ভাইয়ের সেই শুরুর যে বাক্যটা টার্গেট অডিয়েন্স, আপনি নিশ্চয়ই সেটাকে নিয়ে ভাবেন যে আমরা যারা আপনাকে পছন্দ করি, কেন পছন্দ করি, এবং তাদের টেস্টটাকে রেখে আপনি ওই ফ্লেভারে গানটা দিতে চান। জি, তেমন কি? ওইটা আবার সব সময় না। আচ্ছা, নাকি নিজেরটাকে আমার ক্ষেত্রে ওটা না, আমি অ্যাকচুয়ালি নিজেরটাকে প্রাধান্য দেই। আচ্ছা, আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করব, আমি যেটা সবচেয়ে বেশি ফিল করব, আমার কাছে মনে অডিয়েন্স আমাকে ওভাবেই তারা গ্রহণ করবে। আচ্ছা, তারা কানেক্ট করতে পারবে আরো বেশি ভালো করে, বিকজ ইফ আই এম লাইক রিয়েলি গিভিং মাই সোল, তখন তারা দেখতে পারবে আমাকে। মানে স্বকীয়তাটা থাকাটা জরুরি, নিজের অফকোর্স আমি আমারটা সবচেয়ে বেশি মানে আমি নিজে যেটা ফিল করছি আমি ওটাই করি, এবং আমার অডিয়েন্সরা ওইটাই ভালোবাসে আমার কাছে মনে হয়।
একদমই তাই। স্বকীয়তার কথা বলছিলাম, সে স্বকীয়তার জায়গা থেকে একটা ছোট প্রশ্ন, যে এই প্রশ্ন করলেই আমার ভয় লাগে, চিন্তায় পড়ে যাই। তা চিন্তা করে প্রশ্নটা, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম স্বকীয়তার জায়গা থেকে, সেটা থেকে এক স্টেপ ব্যাক নিয়ে আমি অন্য একটা প্রশ্ন করছি, আমি রিভিল করে দিলাম। আপনি প্রচারণার ব্যাপারে আমি কথা বলছিলাম, প্রচারণাটা একটু ভিন্ন ধর্মী, এবং আপনি একটা কঠিন প্রশ্ন কিন্তু সেখানেই করেছেন কি প্রশ্ন করেছি, আরিফিন শুভকে। কি বলেছি? প্রচারণা একটা কঠিন প্রশ্ন যেটা ভাইরাল কঠিন হয়েছে। প্রশ্নটা কি আমি শুনতে আপনি চাই। আপনি আপনাকে বলেন যে আর সিনেমা বায়োগ্রাফি করবা, হ্যাঁ বলেছিলাম। এটা কিভাবে করলেন? এত কঠিন প্রশ্ন আপনি আমাকে বললেন যে আমি কঠিন প্রশ্ন করি। কঠিন প্রশ্ন তো সবচাইতে বেশি কঠিন প্রশ্নটা তো আপনি করে ফেলেছেন। আমার কি মানে আপনার কি মনে হয় এটা কি করা উচিত ছিল না আমার? অবশ্যই অবশ্যই ছিল, এক্স্যাক্টলি। মানে আমার কো-অ্যাক্টর সে ইন ফিউচার আর করতে চায় কিনা, মানে আমরা বাধাবন্ধকতা এবং চারিপাশে যেটা দেখলাম ডে বাই ডে হচ্ছে, এই যে বায়োপিক নিয়ে কেন করা হলো, কিসের জন্য করা হলো, অ্যান্ড সামথিং আরো অনেক কিছু। তো আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে ইন ফিউচার ও করবে কিনা, বা আমার যদি এরকম কোনো প্রস্তাব আসে আমার করা উচিত হবে কিনা। তো সবকিছু মিলে আর আমার কাছে মনে হয় যে আমরা যে ক্যাম্পিংটা করেছি সবকিছু মিলে দর্শক এটা খুবই পছন্দ করেছে। একদমই তাই। হ্যাঁ, আর আমার কাছে মানে খুব হিউমারাস ছিল। হ্যাঁ, মানে এবং এটা আমাদেরই প্রশ্ন কিন্তু আপনি করে দিয়েছেন টেকনিক্যালি। কিন্তু অনেকে তো মানে আপনাদেরকে একটু আগে মিঠু ভাই বলছিলেন যে আপনাদেরকে বিয়েও দিয়ে দিল, আপনার পছন্দের নায়ক সে, তার সাথে কাজ করলেন। একটু ছোট করে কি অনুভূতিটা জানাবেন, দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে, নিজের পয়েন্ট অফ ভিউ থেকে? আচ্ছা, অনুভূতি আসলে খুবই ভালো ছিল, কারণ আমার প্রথম সিনেমার প্রথম নায়ক একজন ছিলেন, তারপরে আরিফিন শুভ আসলেন। তো দুটো সিনেমা দুটো নায়ককে পেয়েছি, এটা তো আমার সৌভাগ্য আসলে। আর যখন আপনি জানতে পারবেন যে আপনার ছোটবেলা থেকে পছন্দের কোনো মানুষ, সেটা যেই হতে পারে, যে কেউ হতে পারে, যে তার সাথে আপনি স্ক্রিন শেয়ার করছেন, কাজ করছেন, তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে, এটা খুবই স্বাভাবিক। এবং তাকে যখন আমি প্রথম দেখেছি এবং কাজ করে স্টার্ট করেছি, আমার কাছে ভীষণ ভালো লাগছিল যে তার সাথে আমার কাজ হচ্ছে প্রথমত, এবং আমি খুবই নার্ভাস ছিলাম যে আমি তার সাথে অ্যাক্টিংয়ে কি পেরে উঠবো। মানে তার কেরিয়ারে এতগুলো বছর সে আমাদের ইন্ডাস্ট্রিতে দিয়েছে, অনেকগুলো সিনেমা করেছে, তার হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়িং আছে, আমি তো একদম নতুন, আমি কি পারবো, এরকম একটা মানে শুটিংয়ের মধ্যে হচ্ছিল প্রথম দিন দ্বিতীয় দিন। কিন্তু সে এতটা মানে নাইস পারসন, এত হাম্বল, জেন্টল, তো আমাকে সে খুবই সাহায্য করেছে প্রত্যেকটা ক্ষেত্রে। এবং মিঠু ভাই তো আছে, সে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে সে তো আমাকে দারুণভাবে উৎসাহিত করেছে, সাহায্য করেছে। আর আরিফিন শুভ ভাইয়ের কথা কি বলবো, মানে দারুণ। দর্শক যে ফ্রেমটাকে বাঁধতে চাচ্ছে সেরকম কি কিছু আপনার কাছ থেকে শুনতে চাই? মানে আসলে দর্শক আমাদের ভালোবাসে বিধায় তারা অনেক কিছু নানান ধরনের কথা বলে এবং অনেক কিছু আসলে চাইতে পারে, তাদের আবদারের আসলে শেষ নেই। আবদার করুক, আমরা এটাই চাই। কিন্তু আমার কাছে মনে হয় যে দর্শক সব আবদার তো আমরা আসলে দিন শেষে মিটাতে পারবো না, কোনো ওয়েতে সম্ভব নয়। তো এইভাবেও করা যায় যে যেহেতু দর্শকের এত চাওয়া আমাদের দুইজনকে একসাথে দেখুক তারা, আমি চাই সিনেমাতে বারংবার তারা নানান চরিত্রে আমাদেরকে দেখুক। আমার মনে হয় দর্শকের এটা সিনেমার পর্দা আমাদেরকে দুইজনকে দেখতে বেশি তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমরা একদম যেহেতু শেষ অংশে রয়েছে, আমাদের শেষ অংশে বেশ কিছু পর্ব থাকে, তার মধ্যে একটি পর্ব হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। আমরা সব পুরোটাই গল্পে মিথ্যা বলি। আমি একটা বাক্য, একটা শব্দ বলবো, এটা ধরে আপনাদেরকে মিথ্যা বলতে হবে, ঠিক আছে? কে আগে শুরু করবে? মিঠু ভাই, আপনাকে দিয়ে শুরুটা করি। শুরু করি আপনাকে দিয়ে। শব্দ পুরোটাই না, ভেঙে ফেলতে হবে না, ওই শব্দটা দিয়ে মিথ্যা বলবেন। মিথ্যা? একদম কঠিন এক্সাম হলে আছে আজকে। না, এক্সাম হলে নাই। ধরেন আমি বললাম যে মন্দিরা। হ্যাঁ, তো যাহা বলিব মিথ্যা বলতে হবে, মিথ্যা বলতে হবে। ও আচ্ছা, খুবই মানে অগ্রহণযোগ্য একজন অভিনেত্রী। ওকে ওকে। না, এটা তো আমি আপনাকে সাহায্য করলাম, একটা এক্সাম্পল দিলাম, আপনারটা শুনতে চাই, বলেন। মন্দিরা? হ্যাঁ, প্রচুর অহংকারী। ভালো ছিল এটা। নীলচক্র। আমি বলবো? জি জি, আপনি বলুন। কয়টা এরকম শব্দ চলতে থাকবে, আমি না বলা পর্যন্ত চলতে থাকবে, বলেন। নীলচক্র। নীলচক্র কি ভাই, কি কোশ্চেন এগুলো? খুব বাজে সিনেমা। নীলচক্র তো সন্তানের মতো, তাকে নিয়ে মিথ্যা বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলতে হবে, তাড়াতাড়ি বলে ফেলেন। মজা। এনিথিং।
এটা কি সারা পৃথিবীতে চলছে। আচ্ছা, এই তো দুর্দান্ত পজিটিভ এই তো, আকারে এই তো। বলতে পারো। আচ্ছা, রাইমা। সরি, রাইমা। রাইমা মিথ্যাবাদী। ফয়সাল। ফয়সাল কুল। কুল। কাজল রেখা বলেন। কাজল রেখা আধুনিক। মাশা। মাশা ভালো গান গায় না। ওকে, ভালো গান গায় না, ঠিক আছে। আমরা মন্দিরের কাছে যাচ্ছি। মন্দিরা খুবই এক্সাইটেড ছিল এই বিষয়টাতে। মন্দিরা, কাজল রেখা। একদম দর্শক পছন্দ করেনি। নীল চক্র। গল্পটা এত বাজে, সবার দেখতে যাওয়া উচিত। আরিফিন শুভ। একদম হ্যান্ডসাম না। এত মানে হাইট এত কম, একটু বেশি হলে ভালো হতো। ফজলুর রহমান বাবু। অভিনয় ভালো অভিনেতা না, অভিনয় পারে না, মাশা। গান খুব পচা গায়। তুমি তো মিঠুর ভাই, আমি তো মিঠু ভাইকে হেল্প করছি। মাশা দেখতে সুন্দর না। মিঠু খান। বুঝছেন? মাশা দেখতে সুন্দর, না normally না সুন্দর। না না সুন্দর বলেছি, না। মিঠু খান। মিথ্যা বলতে হবে তো। মিঠু খান। অনেক রাগী ডিরেক্টর। আচ্ছা, সম্মানী নয়, ভালো গল্প ও চরিত্রের প্রতি মনোযোগী মন্দিরা। কি এটা সত্য? ও হ্যাঁ, আমাকে কোশ্চেন করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। না, আমি টাকাটা ভাই সব আমি research। টাকাটা আগে দেখি। মানি 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 Money, মিক্স money। হানি। আচ্ছা, 16 তরুণীর। এই এক্সাম পেপারস গুলো কি আমরা পরে পাবো? হ্যাঁ, পাওয়া যাবে, এগুলোর মধ্যে কিছুই নেই। খালেদা আক্তার কল্পনা। হোয়াট? খালেদা আক্তার কল্পনা। খালি দেখতে কল্পনা তোমার মা ক্যারেক্টার যে প্লে করছে। এটা কিন্তু কেটে দেওয়া হবে, যেহেতু আমি প্রথমে ওনার নামটা শুনে করতে কোনো পারিনি। সমস্যা নেই, খালেদা আক্তার কল্পনা। আমরা মা নেক্সটে যাই। চরিত্র একদমই ভালো না। আচ্ছা, আমরা নেক্সটে যাই। মাশা, আমরা একটু জানতে চাই টাকা পাখি। একদম ফেমাস না, মিঠু খান। খুব রাগী। নীল চক্র। কমেডি সিনেমা। কমেডি সিনেমা, হ্যাঁ। হ্যাঁ, কাজল রেখা। কাজল রেখা আধুনিক গল্প। আচ্ছা, মিথোলজিক্যাল না। আচ্ছা, মাশা। নিজেকে নিয়ে মাশা, একটা সত্য আমরা শুনবো আপনার মিথ্যার মাধ্যমে। নাচতে পারি না। যেতে যেতে কোথায় যেতে চান? পাহাড়ে। আচ্ছা, সম্মানী না গল্প নাকি সুর, কোনটা চাই? সম্মানী, গল্প নাকি সুর? গল্প আর সুর। গল্প আর সুর চান? তাহলে মিথ্যা বললে এটা যদি চান। ও, আমি কি মিথ্যা মিথ্যা বলেছি? হ্যাঁ, মিথ্যা বলতে সরি, হবে। মিথ্যা। আচ্ছা, সম্মানী চাই। হ্যাঁ, আচ্ছা, সম্মানী চাইতে হবে। আমি এখানে সিরিয়াস হয়ে গেলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমাদের একদম শেষ দিকে রয়েছে। আমরা মিঠু ভাই, আমাদের আরেকটা পর্ব থাকে তোমাকে জানাতে, কি লিখেছেন, কাকে লিখেছেন উদ্দেশ্য করে একটু জানতে চাই। ওইটা আমি পড়ে কাকে লিখেছি জি, এটা বলতে হবে। আমি আসলে এটা একটা বর্তমান জেনারেশনকে উদ্দেশ্য করে লেখা যে জি, প্রিয় জেনজি, আশা করি জেনজিকে কুশলেই বলবো রয়েছে। যে তোমরা গ্যাজেটটা ইউজ করো, কিন্তু প্রচুর বই পড়ো। বই পড়তেই হবে, বই পড়ার বিকল্প নাই। এবং বই নিজেকে পরিশুদ্ধ করে, নিজের ভাবনার জগৎকে আরো বিস্তার করে। ঘটায়। এই আমার এটাই লিখেছেন। এইটাই লিখছি। মন্দিরা কি লিখেছে, কাকে লিখেছে? আমি লিখেছি সকল ভালোবাসার মানুষ যারা আছেন, প্রেমিক প্রেমিকা, তাদেরকে উদ্দেশ্য করে। আচ্ছা, পাওনা পাওয়ার এই জীবনে তুমি এসেছো ঝড়ের গতিতে। কিভাবে বলি তোমায়, প্রেম হলো একটা ধ্যান। ঝড়টা ঠিকই চলে গিয়েছে, কিন্তু তুমি বুকের ভিতরের ঝড়টা আজও থামাতে পারলে না। ওয়াও, কি বাহ। প্রিয় মন্দিরা নাকি? আচ্ছা, মাশা কি আমি এত লিখেছে? ভালো লিখিনি, তাদের মতো এত কাব্যিক হইনি। আমি লিখেছি এটা যেই রিলেট করতে পারে না কেন, তাদেরকে উদ্দেশ্য করে, প্রিয় তুমি, সবসময় পাশে থাকার জন্য, সবসময় ভালোবাসার জন্য, সবসময় আমার উপর আস্থা রাখার জন্য তোমাকে ধন্যবাদ। বাহ, তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। তবে আমরা একটু মাশার গানটা যে বোঝার বুঝে নিছো। হ্যাঁ,
এক্স্যাক্টলি। এটা তো যে বোঝার বুঝে নিল। অনেক বড় একটা লাইন কিন্তু ভাই, বৃহৎ পরিসরের একটা লাইন। আমরা মাস্টার গান দিয়ে যেতে যেতে থেকে যাব আমাদের এই আয়োজনে দর্শক। তবে তার আগে আমাদের এই আয়োজনটি শেষ করতে হবে এক বাক্যে মিঠু ভাই যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। দর্শক আপনারা সিনেমা হলে যান, সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। একদম। মন্দিরা? দর্শকের উদ্দেশ্যে আজকে বলবো, আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ। তারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন। সবসময় বাংলা সিনেমার সাথে থাকবেন, প্রচুর বাংলা সিনেমা দেখবেন এবং আমাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসবেন। মাশা। দর্শকের উদ্দেশ্যে সবসময় আমার একটাই কথা থাকে যে সবসময় আমি আমার বেস্টটা করে যাই এবং আপনারা সবসময় এত ভালোবাসা দিয়ে যান, আমি চিরকৃতজ্ঞ। সবসময় আমাকে এভাবেই ভালোবেসে যাবেন। এই ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক শুভাশিস রইল। আমরা মাস্টার গান দিয়ে যেতে যেতে থেকে যাব, তার আগে আমি 15 সেকেন্ডের মধ্যে বিদায় নিতে চাই। দর্শক, মাসা, মন্দিরা, মিঠু তারাই কিন্তু বাংলাদেশ, তারাই কিন্তু এই বাংলাদেশটাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের কাজের মাধ্যমে। এবং এই কাজটা আপনাকে মূল্যায়ন করতে হবে, ভালো হোক খারাপ হোক, করুন না মূল্যায়ন আপনার মতো করেই। কারণ এটা যদি করেন তাহলে কিন্তু বাংলাদেশের অনেক লাভ হয়, বাংলাদেশটা জিতে যায়। আর বাংলাদেশ জিতে গেলে তো আপনিই জিতে যান, কারণ বাংলাদেশটা তো আপনারই। শেষ করতে চাই মাস্টার গান দিয়ে। তার আগে বলতে চাই রেজা ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইটস অলওয়েজ আ প্লেজার টু বি অন ইয়োর সেট and your voice. Oh my god. and thank you. like Oh my God. have a conversation with you. It's so easy and we feel so comfortable Thank you. you know having a conversation with you. Okay, আমি এখন যেতে যেতে গাইবো নাকি? এই যে যেতে 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 দুজনে আছি যে মেতে, আর তো আঙুলে ধরো চোখ, এভাবে যেতে যেতে তোমাকে কাছে পেতে তুমুল হাওয়া জড়ো হোক। এই যে যেতে 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 দুজনে আছি যে মেতে, আর তো